প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজ তোমাদের বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বই থেকে ভাষাবিজ্ঞান অংশের প্রথম অধ্যায়ের তৃতীয় ক্লাস শুরু হচ্ছে। আজকের যেটা তৃতীয় ক্লাসে আমরা পড়ব, এই বিষয়টা আমরা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের টেক্সট বইয়ে 109 থেকে 111 পাতার মধ্যে পাবো। তোমরা টেক্সট বইটা দেখবে। আজকের যে পাঠ্য বিষয়, আজকের আলোচ্য বিষয়, প্রথমেই যে বিষয়ে আমরা নজর রাখব তা হলো স্নায়ু ভাষা বিজ্ঞান। দেখো, স্নায়ু শব্দটার সঙ্গে তোমাদের দশম শ্রেণীতেই জীবন বিজ্ঞান বিষয়ে পরিচয় ঘটেছে। স্নায়ুকে ইংরেজিতে বলে নিউরন। আশা করি এই ধারণা প্রত্যেকের আছে। স্নায়ু ভাষা বিজ্ঞানের মূল ধারণার শুরুতেই তাই বলে দেওয়া প্রয়োজন, নিউরনের সঙ্গে বা স্নায়ুর সঙ্গে ভাষার অর্থাৎ মানুষের মুখের ভাষার যে অভ্যন্তরীণ সম্পর্ক বা রিলেশন, সেটাই স্নায়ু ভাষা বিজ্ঞান। এবং এখানে একটা জিনিস তোমাদের গত দুটো ক্লাসেও উল্লেখ করা হয়েছে, আজকে আরেকটু স্পষ্টভাবে বলে দিই। এই যে ফলিত ভাষা বিজ্ঞানগুলোর নাম তোমরা পেয়েছো, যেমন আগের দিন তোমরা মনোভাষা বিজ্ঞান পেয়েছো, সমাজ ভাষা বিজ্ঞান পেয়েছো, আজকে আলোচনা হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান। এই প্রত্যেকটি ভাষা বিজ্ঞানের সংজ্ঞা বা মূল যে ধারণা, সেটা কিন্তু নাম থেকেই আমরা অনায়াসে পেয়ে যেতে পারি। যে কথা বলছিলাম স্নায়ু ভাষা বিজ্ঞান, তাহলে স্নায়ু ভাষা বিজ্ঞানের মূল কথা কি না, স্নায়ুর সাথে মানব ভাষার যে সম্পর্ক, সেটাই স্নায়ু ভাষা বিজ্ঞান। একই রকম ভাবে যেমন মনোভাষা বিজ্ঞান আগের দিন পড়েছি, মনের সাথে মানব ভাষার যে সম্পর্ক, সেটাই মনোভাষা বিজ্ঞান। তাহলে মূলগত ধারণাটা নামের সঙ্গে কিভাবে সহজেই আমরা নিজেরা অনুভব করে নিতে পারি, বুঝে নিতে পারি, আশা করি তা বোঝাতে পারলাম। স্নায়ু ভাষা বিজ্ঞানের মূল ধারণা সম্পর্কে তোমাদের পাঠ্য বইতে প্রথমেই বলা হয়েছে ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারগত সমস্যা, এই দুই স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচনার মধ্যে পড়ে। কারুর প্রশ্ন জাগতে পারে, স্যার নিউরনের কথা বললেন অথচ এখানে মানব মস্তিষ্কের কথা বলা হয়েছে, তাহলে ব্রেন আর নিউরন তো এক নয়? কথাটা ঠিক, কিন্তু তোমরা জানো আমাদের যে স্নায়ুগুলো কাজ করে, তার মূল কাজটাই হচ্ছে যা কিছু সংবেদন সব কিন্তু আমাদের ব্রেনে পৌঁছে দেওয়া। ব্রেন হলো আমাদের শরীরের হেড অফিস। তাই যখন আমাদের পায়ে কোনো কাঁটা ফোটে, তোমরা জানো নিউরন তত্ত্বের মাধ্যমে নিউরনের কার্যক্রম সম্পর্কে তোমরা যেহেতু পড়েছো, যে পায়ে কাঁটা ফুটলে সচরাচরভাবে আমরা যেটা বলি বা বোঝাই যে পায়ের নিউরনের মাধ্যমে খবরটা গিয়ে পৌঁছয় ব্রেনে, মস্তিষ্কে। মস্তিষ্ক থেকে আবার পুনরায় রেসপন্স আসে যে পাটা সরাও বা কাঁটাটা বের করে দাও। তখন আমরা এই কাজটা করি বা কাঁটাটা বের করে দিই বা পাটা সরিয়ে নিই। এই কথাগুলো বলতে যতটা সময় লাগলো, নিউরন কিন্তু তার থেকেও কয়েক শতগুণ দ্রুত বেগে কাজটা করে। সেই জন্যেই চোখের সামনে ধুলো বালি পোকামাকড় এলে চোখটা আপনা থেকে বুঝে যায়। আমাদের গায়ে হাতে পায়ে কোথাও কোনো আঘাত লাগলে সেখান থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিই। অর্থাৎ যা কিছু হয় স্নায়ুর মাধ্যমেই হয়। আবার তোমরা জানো প্যারালাইসিস রোগী বা প্যারালিসিস রোগীদের কথা, তাদের হাত পা অচল হয়ে যায় কেন না, তাদের নিউরন কাজ করে না বলি। অর্থাৎ বুঝতেই পারছো নিউরন ইফেক্টিভ বা সক্রিয় হলে তা কত দ্রুততার সাথে কাজ করতে পারে, আবার তা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তখন কিন্তু কোনো কাজই আমরা করে উঠতে পারি না। কিন্তু ওই নিউরনের যা কিছু কার্যক্রম সেটা নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের দ্বারা। সেই জন্যই এখানে কিন্তু বলা হয়েছে ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষা ব্যবহারের ক্ষেত্রে যে সমস্যা, এই দুটো নিয়ে স্নায়ু ভাষা বিজ্ঞান আলোচনা করে। এই স্নায়ু ভাষা বিজ্ঞানের সংজ্ঞা তাহলে কি হবে, যে কথাটা আমাদের এখানে প্রথমেই আলোচনার বিষয়ে বলা আছে, মূল ধারণা বা সংজ্ঞা। সংজ্ঞাটা আমরা আমাদের টেক্সট বইতে 109 পৃষ্ঠায় নিচ থেকে 3 নম্বর লাইন, 109 পাতায় একেবারে শেষ থেকে 3 নম্বর লাইনে পেয়ে যাব। বলা হয়েছে দেখো, যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে স্নায়ু ভাষা বিজ্ঞান বা নিউরো লিঙ্গুইস্টিক্স বলে। তোমরা আরো একটু সমৃদ্ধ করে এই সংজ্ঞাটা বলতে পারো ভাষা বিজ্ঞানের যে শাখায়
বা আরো বলতে পারো ফলিত ভাষা বিজ্ঞানের যে শাখায় মানব শরীরে ভাষার যে প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে স্নায়ু ভাষা বিজ্ঞান বা নিউরো লিঙ্গুইস্টিক্স বলে। আশা করি স্নায়ু ভাষা বিজ্ঞান কাকে বলে এবং এর মূলগত ধারণা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এইবারে জেনে রেখো আমাদের যে ভাষা, আমাদের যে মস্তিষ্ক, এই ভাষার সাথে মস্তিষ্কের তো সমন্বয় বা সম্পর্ক আছে, কিন্তু আমাদের যে ব্রেইন বা মানব মস্তিষ্ক তার দুটো দিক, একটা লেফট সাইড আর একটা রাইট সাইড, লেফট পার্ট রাইট পার্ট, বাম মস্তিষ্ক এবং ডান মস্তিষ্ক। এই দুটো মস্তিষ্ক কিন্তু দুভাবে কাজ করে। আবারও বলছি, প্রথমেই প্রশ্ন রয়েছে এখানে, আমরা 2 নম্বর প্রশ্ন সবাই দেখছি, মানব মস্তিষ্কের বাম ও ডান গোলার্ধ কিভাবে কাজ করে। জেনে রেখো স্নায়ু ভাষা বিজ্ঞানে এইটি কিন্তু গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বা আলোচনার দিক। মানব মস্তিষ্কে বাম ও ডান গোলার্ধ দুভাবে কাজ করে, অর্থাৎ একটা মস্তিষ্ক কিন্তু তার দুটো অংশ দুভাবে কাজ করে। তোমাদের বইতে 109 পাতায় একটা ছবি বা একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ সবাই আশা করি। মস্তিষ্কের বাম গোলার্ধ আর মস্তিষ্কের ডান গোলার্ধ, নিচে ওভাল বা ডিম্বাকৃতি একটা বৃত্তের মধ্যে কিছু কথা লেখা রয়েছে। প্রথমেই বাম গোলার্ধের কথাগুলো আমি পড়ে দিচ্ছি, দেখে নাও। লেখা আছে বলা, লেখা, ভাষা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা। অর্থাৎ মস্তিষ্কের বাম গোলার্ধ এই ধরনের কাজগুলো করে। এই কাজগুলোকে আমি আমার ভাষায় বা তোমাদের বোধগম্য করে বলবার জন্য বলতে পারি এগুলো সাধারণ কাজ। যা কিছু সাধারণ কাজ যা যে কেউ করতে পারে বা যে কারুর পক্ষে করা সম্ভব, সেই কাজগুলো সবই বাম গোলার্ধ দ্বারা হয়। বলা, লেখা, ভাষা, পড়া, গণনা, গণনা মানে গুনতি করা, বিশ্লেষণ মানে কোনো কিছুকে বিচার করা, চিন্তা কোনো বিষয় নিয়ে ভাবনা ভাবা, এই সবই বাম গোলার্ধের কাজ। বলে দেওয়া যেতে পারে একমাত্র যাদের মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, সেই সকল মানুষ ছাড়া সকলেরই বাম গোলার্ধের দ্বারা এই কাজগুলো করার ক্ষমতা আছে। সে যেমন প্রকৃতিরই মানুষ হোক, দেখবে চায়ের দোকানে শিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চশিক্ষিত সব মানুষই একটা বিষয় নিয়ে নিজের নিজের মতামত দিতে পারে। তার মানে তার বিশ্লেষণ করার ক্ষমতা, তার চিন্তা করার ক্ষমতা আছে। এমনকি গুনতি করা, সে টাকা গুনতি করা থেকে শুরু করে যে কোনো জিনিসপত্র সবই গুনতি করার ক্ষমতা কিন্তু মানুষের থাকে। এগুলো সব বাম গোলার্ধ করে থাকে। এমনকি খাওয়া, ঘুমানো এসবই বাম গোলার্ধের কাজ। আর মস্তিষ্কের যে ডান গোলার্ধ, ডান গোলার্ধের কথায় লেখা আছে দেখো, সামগ্রিক বিকাশ, অভাষা প্রস্তুতি, রোমন্থন, এই সমস্ত কিছু। এগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েটিভিটির ব্যাপার, সৃজনশীলতার ব্যাপার। এটা সবার সমান হয় না। যারা বিজ্ঞানী হন, যারা বড় মাপের শিল্পী হন, তাদের প্রত্যেকের এই ডান গোলার্ধ বেশি সক্রিয়। বলে দেওয়া যেতে পারে যার মস্তিষ্কের ডান গোলার্ধ যত বেশি সক্রিয়, সেই ব্যক্তি তত বেশি সৃজনশীল, সেই ব্যক্তি তত বেশি ক্রিয়েটিভ, এবং সেই ব্যক্তির মনের বিশ্লেষণী ক্ষমতা, মস্তিষ্কের বিশ্লেষণী ক্ষমতা বা মস্তিষ্কের যা কিছু ভালো দিক, উন্নত দিক, সেটা কিন্তু তত বেশি। যেমন ধরো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন, এদের প্রত্যেকের এই ক্রিয়েটিভিটির পার্ট অনেক 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 বেশি ছিল। কেন? এদের মস্তিষ্কের ডান গোলার্ধ অনেক বেশি সক্রিয় ছিল। তাহলে এই ধারণাটা তোমাদেরও যেন থাকে যে বাম গোলার্ধ যা কিছু করে সবই অর্ডিনারি, আর এক্সট্রা অর্ডিনারি যেগুলো অসাধারণ ব্যাপার বলতে আমরা যা বুঝি বা বলি, সবই কিন্তু ডান গোলার্ধের দ্বারা হয়। স্নায়ু ভাষা বিজ্ঞানের দ্বারাই প্রথম কিন্তু এই বিষয়টা ধরা পড়ে। কিভাবে ধরা পড়ে তার পরের প্রশ্নেই বলা আছে, কোন রোগীর চিকিৎসা প্রসঙ্গে মস্তিষ্কের এই বাম ও ডান গোলার্ধের কার্যপ্রণালী প্রথম জানা যায়। তোমাদের 109 পাতায় বইতে স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচনায় 2 নম্বর প্যারায় একটা সাল দিয়ে শুরু হয়েছে, ওইখানে উল্লেখ আছে। কি বলা আছে দেখো, লেখা আছে 1861 খ্রিস্টাব্দে পল ব্রোকা অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ পারি, এটি একটি ইনস্টিটিউশন বা সংস্থার নাম। 1861 খ্রিস্টাব্দে সংস্থাটির নাম আবার পড়ছি, পল ব্রোকা অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ পারি। সেখানে একজন রোগীকে প্রথম পরীক্ষা নিরীক্ষা করা হয়, যিনি 21 বছর, এক বা দুদিন নয়, 1-2 বছর নয়, 21 বছর ধরে একটি ধ্বনি বা একটি শব্দ বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে তাল। তাল ছাড়া কিছুই বলতে পারেননি। তখন সেই রোগীকে চিকিৎসা করতে গিয়ে প্রথম কিন্তু এই যে কথা একটু আগে হচ্ছিল, বাম গোলার্ধ এবং ডান গোলার্ধের অ্যাক্টিভিটিজের কথা,
সেটা সর্বপ্রথম জানা যায়। যাই হোক, এবার যেটা বলবো, স্নায়ু ভাষা বিজ্ঞানের যে আজকাল ব্যবহার হচ্ছে, এমনকি চিকিৎসা বিজ্ঞানে স্নায়ু ভাষা বিজ্ঞানকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, তাতে যে ব্যবস্থাপনা বা তাতে যে সিস্টেম ফলো করা হয়, সেই সিস্টেমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুটি, একটা পেট পিইটি আর একটা এফএমআরআই। এই দুটোরই নাম তোমরা স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচনায় প্রথম প্যারার শেষ লাইনের আগের লাইনটায় পেয়ে যাবে। এই দুটোর ফুল ফর্ম বা সম্পূর্ণ রূপটা মুখস্থ রাখতে হবে পরীক্ষার প্রয়োজনে। পেট, যার ফুল ফর্ম পজিট্রন অ্যামিশন টমোগ্রাফি, পজিট্রন অ্যামিশন টমোগ্রাফি বা সংক্ষেপে পেট। আর এফএমআরআই এর ফুল ফর্ম ফাংশনাল ম্যাগনেটিক রিজনেন্স ইমেজিং, ফাংশনাল ম্যাগনেটিক রিজনেন্স ইমেজিং। তোমরা এই দুটোরই ফুল ফর্ম বানানটা সহ ভালো করে মুখস্থ রাখবে বা পড়ে রাখবে। তাহলে আশা করি স্নায়ু ভাষা বিজ্ঞান সম্পর্কে এ পর্যন্ত যা বললাম বুঝতে পেরেছ। এবার পরের পাতায় দেখো, 110 পাতায় উল্লেখ আছে স্নায়ু ভাষা বিজ্ঞানের প্রকারভেদ, অর্থাৎ স্নায়ু ভাষা বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায়। স্নায়ু ভাষা বিজ্ঞানকে দুভাগে ভাগ করা যায়, পরিষ্কার বলা আছে 110 পাতার 3 নম্বর লাইনে। স্নায়ু ভাষা বিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। কি কি? একের দাগে বলা আছে দেখো, ভাষা শেখা, ইংরেজিতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, এবং প্রক্রিয়াকরণ, ইংরেজিতে প্রসেসিং। অর্থাৎ স্নায়ু ভাষা বিজ্ঞানের প্রথম ভাগটি হলো ভাষা শেখা ও প্রক্রিয়াকরণ, ইংরেজিতে বললে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড প্রসেসিং। দুই হচ্ছে ভাষাগত সমস্যার সংস্কার। ওই যে পল ব্রোকা ইউনিভার্সিটি অফ পারি, অ্যানথ্রোপোলজিক্যাল সোসাইটি অফ পারিতে রোগীকে দেখো, তাকে ভাষা নিয়ে সমস্যার সংস্কার বা সমাধান করা হচ্ছিল। তো ভাষাগত সমস্যার সংস্কার এটি স্নায়ু ভাষা বিজ্ঞানের আরেকটি ভাগ। তাহলে স্নায়ু ভাষা বিজ্ঞানকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ, দুই হচ্ছে ভাষাগত সমস্যার সংস্কার। এইবারে আমরা যে ভাষা শিক্ষা করি, আমরা যে ভাষাটা শিখি, মানব মস্তিষ্কের কোন অংশ, মানব মস্তিষ্কের কোন অংশ ভাষা শিক্ষায় বিশেষ ভূমিকা নেয়? দেখো, আমরা পরের প্রশ্ন পেয়েছি, ভাষায় এনকোডিং ও ডিকোডিং এর ক্ষেত্রে মস্তিষ্কের কোন অংশ বিশেষ ভূমিকা গ্রহণ করে। এনকোডিং ডিকোডিং ব্যাপারটা একটু বলে দিই। মস্তিষ্ক কিন্তু কোডের মাধ্যমে সবকিছু বোঝে। কোড মানে সংকেত। বিষয়টাকে আরো সহজ করে বলি, যেমন তোমরা যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশুনো করেছো, তোমরা সকলেই জানো যে কম্পিউটারে আমরা যাই লিখি না কেন, যাই দিই না কেন, কম্পিউটার কিন্তু 0 থেকে 9 এইটাই শুধু বোঝে। অর্থাৎ কম্পিউটারকে তুমি যাই লেখো, যাই বলো, যাই দাও, সে সেটাকে 0 থেকে 9 এর মধ্যে ভাগ করে নেয়। বাইনারি সিস্টেম শিখতে গিয়ে তোমরা সেটা বুঝেছো। তেমনি আমাদের ব্রেনও কিন্তু, ব্রেনকে তুমি যাই বলো, ভাত খাবো, মুড়ি খাবো, জল খাবো, ঠাকুর দেখতে যাব, পড়তে যাব, ইউটিউব ভিডিওটা দেখবো, যাই বলো না কেন, ব্রেন কিন্তু ওভাবে বোঝে না। ব্রেন বোঝে তার নিজস্ব পদ্ধতিতে। ব্রেনের বোঝবার যে নিজস্ব পদ্ধতি, তাতে আমরা যেটাই ব্রেনকে বলি বা যেটাই ব্রেনে সংকেত পাঠাই না কেন, ব্রেন কিন্তু সেটাকে নিজের পদ্ধতি অনুযায়ী এনকোড করে নেয়, মানে সংকেত যুক্ত করে নেয়। আবার ব্রেন সেটাকে নিজে বুঝবার জন্য নিজের অভ্যন্তরীণ সিস্টেমে ডিকোড করে নেয়, মানে নিজের মতো করে সেটা বোঝার ব্যবস্থা প্রক্রিয়া চালু রাখে। এই এনকোডিং ডিকোডিং, সহজ কথায় ভাষা ব্যবহার বা ভাষা শিক্ষায় মস্তিষ্কের একটা বিশেষ পার্ট বা অংশ কাজ করে। এটাও অনেক সময় প্রশ্নে আসে, কোন অংশ কাজ করে। টেক্সট বইতে দেখো, স্নায়ু ভাষা বিজ্ঞানের আলোচনায় 110 পাতায় যে চার্ট বা একটা তীর চিহ্নের মাধ্যমে ছবির মতো আঁকা আছে, তারপরে মস্তিষ্ক কিভাবে আমাদের ভাষা এবং কথার বিকাশে সাহায্য করে তা নিয়ে গবেষণা আছে। ওই অংশের 2 নম্বর লাইনে আছে, বলা আছে পরিষ্কার, মস্তিষ্কের থ্যালামাস, বেসাল গ্যাংলিয়া ও ধূসর বস্তু কি কাজ করে না এই অংশে বা এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে। কোন ক্ষেত্রে? না ভাষার এনকোডিং ডিকোডিং এর ক্ষেত্রে। আশা করি স্নায়ু ভাষা বিজ্ঞানটা বুঝতে পেরেছো। এবার আসছি পরের আলোচনা, নৃভাষা বিজ্ঞান। নৃভাষা বিজ্ঞান সম্পর্কে যেটা তোমাদের আজকে বলবো, এখানে মূলত বিস্তারিত আলোচনা নেই, সংজ্ঞাটাও এখানে তোমাদের পাঠ্য বইতে ঠিক করে দেওয়া নেই, কিন্তু সহজেই তোমরা লিখতে পারবে, যেহেতু একটু আগেই সংজ্ঞা দেওয়ার কৌশলটা শিখিয়ে দিলাম। নৃভাষা কথাটা এসছে নৃতত্ত্ব থেকে, নৃতত্ত্ব। ইতিহাস পড়তে গিয়ে অন্তত পক্ষে নৃতত্ত্ব বা নৃতাত্ত্বিক এই কথাগুলোর সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে। তো নৃভাষা বিজ্ঞানের সংজ্ঞাই হচ্ছে নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার যে সম্পর্ক, তাকে বলে নৃভাষা বিজ্ঞান। আবার বলে দিচ্ছি, বইতে যেহেতু নেই, প্রয়োজনে বইয়ের কোনো একটা সাদা অংশে বা ফাঁকা জায়গায় তোমরা লিখে রেখে দাও, নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার যে সম্পর্ক বা সম্বন্ধ, তাকে বলে নৃভাষা বিজ্ঞান।
নৃতত্ত্বের সঙ্গে মানব ভাষার যে সম্পর্ক বা সম্বন্ধ তাকে বলে নৃভাষা বিজ্ঞান। এটাই গেল এর মূল ধারণা। এবার যেটা বলা হয়েছে ভাষার মৃত্যুর সঙ্গে নৃতত্ত্বের কি সম্পর্ক। তোমাদের এখন শুনে মনে হতে পারে স্যার ভাষা কি মারা যায়? হ্যাঁ, ভাষাও মারা যায়। কিভাবে মারা যায়? মানুষের যেমন আয়ু ফুরিয়ে গেলে মানুষ মারা যায়, ভাষাও মারা যায়। কিভাবে জানো? যদি সেটার ব্যবহার বন্ধ হয়ে যায়। যেমন ধরো একটি জাতির কথা আমি তোমাদের বলছি, ভূমিজ জাতি। আমাদের এই তল্লাটে অনেকেই ভূমিজ গোষ্ঠীর মানুষ আছেন, যাদের বাইকাস্ট ভূমিজ। এই ভূমিজ গোষ্ঠীর মানুষদের একটা নিজস্ব ভাষা আছে, অনেকটা সাঁওতালি ভাষার মতোই। কিন্তু আমাদের এলাকার যতজন ভূমিজ আছেন তাদের মধ্যে বয়স্ক দুই একজন ছাড়া বর্তমান সময়ে তোমাদের বয়সী যে সকল ছেলে মেয়ে, তারা কেউই তাদের নিজস্ব ভাষাটা, ভূমিজ জাতির যে নিজস্ব ভাষা, মুন্ডা জাতির যে নিজস্ব ভাষা, সেই ভাষা তারা শেখেনি। স্বভাবতই কোনো ভাষার যদি লোক ব্যবহার বন্ধ করে দেয়, তাহলে ব্যবহার বন্ধ হতে হতে সেই ভাষা গোষ্ঠীর মানুষ একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে এবং তাদের সাথে সাথে ভাষাটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। এই যেমন ধরো না, আমি তো মাঝে মাঝে আক্ষেপ করি বাংলা ভাষার সঙ্গে আজকাল হিন্দি, ইংরেজি, সব বিদেশি ভাষা মিশিয়ে মিলিয়ে একটা বলার চল তৈরি হচ্ছে। হয়তো অদূর ভবিষ্যতে না হলেও অনেক দিন পরে হলেও বাংলা ভাষা ওইভাবে হারিয়ে যেতে পারে। যেমন সংস্কৃত আজকে প্রায় হারিয়ে যেতেই বসেছে বলা যেতে পারে। এখনো হারিয়ে যদিও যায়নি, কিন্তু তার বহুল ব্যবহার তো কমে গেছে। তো যদি দেখা যায় একটা সময় কেউই সংস্কৃত ভাষায় কথা বলছে না, যদি দেখা যায় একটা সময় কেউই বাংলা ভাষায় কথা বলছে না, তাহলে ভাষাটার মৃত্যু হয়ে গেল, ভাষাটা মারা গেল, আর কেউ ওই ভাষায় কথা বলার থাকলো না। তো এই জন্যই ভাষার মৃত্যুর সঙ্গে একটা নৃতত্ত্বের নিগুড় বা গভীর সম্পর্ক আছে। সেটা কোথায় বলা আছে? নৃভাষা বিজ্ঞানের 2 নম্বর প্যারাগ্রাফে পরিষ্কার বলা আছে। কি বলা আছে? পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা আদিবাসী মানুষগুলির ভাষা এখন প্রায় মৃত্যুর পথে। প্রায় কেন বলা হয়েছে? এখনো একটু আধটু বেঁচে আছে বলে প্রায় বলা হয়েছে। ভাষার মৃত্যুর সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে সংশ্লিষ্ট আদিবাসী গোষ্ঠীর বিভিন্ন লোককথা, ছড়া, ধাঁধা, বিভিন্ন সংস্কার, তার সভ্যতার বিশাল জগৎটি। এইসব আদিবাসী ভাষাকে সংরক্ষণ করে রাখা আসলে ভাষার মাধ্যমে তাদের সভ্যতাকেই সংরক্ষণ করে রাখা। তাহলে বুঝতে পেরেছ, ভাষা মারা গেলে ভাষা গোষ্ঠীটারও আর কোনো মূল্য থাকে না। ভাষা মারা গেলে ভাষা গোষ্ঠীর সম্পদও আর, যে কিছু সম্পদ থাকে সাহিত্য সম্পদ, তারও মূল্য থাকে না। বাস্তব উদাহরণ দিয়ে বুঝে দেখো না। মনে করো একজন লোকের 10 বিঘা জমি জমা আছে, ব্যাংকে অনেক টাকা, কিন্তু লোকটি একমাত্র, আর তার কেউ নেই, ছেলে পুলে বউ বাচ্চা, 3 কুলে কোনো আত্মীয় বন্ধু বান্ধব নেই। এবার সেই লোকটি ওই অপুত্রক অবস্থায়, উত্তরাধিকারীহীন অবস্থায় যখন মারা গেল, তার ওই অঢেল সম্পদ, সে সম্পদ কি আর তার কোনো কাজে আসবে? কোনো কাজেই আসবে না, কারণ ভোগ করার বা উত্তরাধিকারী সূত্রে পাওয়ার কেউ তার নেই। সেভাবেই ভাষার ক্ষেত্রেও একই কথা। যখন কোনো ভাষা মারা যায়, সেই ভাষার যা কিছু ভাষার সম্পদ, কি ভাষার সম্পদ হচ্ছে তার সাহিত্য, তার সংস্কার, তার সংস্কৃতি, সেগুলো একইভাবে নষ্ট হয়ে যাবে, কারণ সেগুলো ব্যবহার করারও কেউ থাকবে না। বেশ, আজকের ক্লাস এই পর্যন্ত। আবার পরের ভিডিওর মাধ্যমে এই অধ্যায়ের শেষ ক্লাসে আমি তোমাদের সঙ্গে মিলিত হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওটা ফলো করো এবং একই সঙ্গে বই দেখে বিষয়টা বুঝে নাও।